আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে পড়বো সেটা হচ্ছে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক এবং বিভিন্ন বিক্রিয়া কেপি এবং কেসি এর মধ্যে যে সম্পর্ক বা কেপি ও কেসি এর রাশিমালা বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে এবং কিছু গাণিতিক সমস্যা আর কি। হ্যাঁ, এগুলো আজকে আমরা দেখবো। তো প্রথমে আমরা একটি বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর যে রাশিমালা আছে সেই রাশিমালাটা কিভাবে আসে সেটা দেখবো। তো এখানে একটা বিক্রিয়া হচ্ছে এ এবং বি, এই দুটো হচ্ছে বিক্রিয়ক যাদের মোল সংখ্যা হচ্ছে স্মল আর এ এবং স্মল আর বি। এই দুটা বিক্রিয়ক বিক্রিয়া করে এল এবং এম এই দুটো উৎপন্ন করে এবং এদের মোল সংখ্যা যথাক্রমে স্মল আর এল এবং স্মল আর এম। এটা হচ্ছে সেই বহুমুখী বিক্রিয়া। তো এখানে এই বিক্রিয়ক এবং উৎপাদগুলোর মোলার ঘনমাত্রা যথাক্রমে হচ্ছে যে থার্ড প্যাকেটের ভিতরে এ, বি, এল এবং এম। এছাড়া এটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি এগুলোর মোলার ঘনমাত্রাকে, যেটা আমাদের পরবর্তী সমীকরণে কাজে লাগবে। সেটা হচ্ছে সি এ, সি বি, বি এর মোলার ঘনমাত্রা, এল এর মোলার ঘনমাত্রা হচ্ছে সি এল এবং এম এর মোলার ঘনমাত্রা হচ্ছে সি এম। আমরা ঠিক এইভাবেও মোলার ঘনমাত্রাকে প্রকাশ করতে পারি। সি দিয়ে যে কনসেন্ট্রেশন বোঝায়, মানে হচ্ছে ঘনমাত্রা। তো এখন এই বহুমুখী বিক্রিয়াটা যদি সাম্য অবস্থায় থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু আমরা কেসি এর সমীকরণ লিখতে পারি। মোলার সাম্য ধ্রুবক কেসি ইকুয়ালস টু হচ্ছে উৎপাদগুলোর ঘাত সহ মোলার ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কগুলোর ঘাত সহ মোলার ঘনমাত্রা। তাহলে এটা হবে এল টু দি পাওয়ার এল ইন্টু এম টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এ ডিভাইড বাই ইন্টু বি টু দি পাওয়ার বি। আর এই বিক্রিয়ক এবং উৎপাদগুলোর আংশিক চাপ যথাক্রমে পি এ, পি বি, পি এল ও পি এম হলে এদের ক্ষেত্রে আংশিক চাপের সাম্য ধ্রুবক কেপি এর সমীকরণ লেখা যায় পি এল টু দি পাওয়ার এল, পি এম টু দি পাওয়ার এম, পি এল টু দি পাওয়ার এ এবং পি বি টু দি পাওয়ার বি। এই দুটো সমীকরণ আমরা লিখতে পারি। একটা হচ্ছে কেসি এর সমীকরণ, একটা হচ্ছে কেপি এর সমীকরণ। তো আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা আমরা জানি যে পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি, আদর্শ গ্যাসের সমীকরণ। তো আমরা ভিটাকে যদি সমীকরণের ডান পাশে নিয়ে আসি তাহলে সমীকরণটা দাঁড়াবে পি ইকুয়ালস টু এন বাই ভি আর টি, এটা আমরা লিখতে পারি। আর এছাড়া আমরা কিন্তু ঘনমাত্রা আমরা আগে হয়তো এস দিয়ে পড়ছি, এস ইকুয়ালস টু ছিল হচ্ছে মোল পার লিটার, তাই না? ঘনমাত্রা একক ছিল মোল পার লিটার। তাহলে মোল সংখ্যা যদি আমরা এম দিয়ে প্রকাশ করি আর আয়তন মানে লিটারটা হচ্ছে আয়তন, সেই আয়তনটাকে ভি দিয়ে প্রকাশ করলে এন বাই ভি। তাহলে এন বাই ভিটা কিন্তু মোলার ঘনমাত্রা বোঝায়, ঠিক আছে? আর এখানে আমরা মোলার ঘনমাত্রাকে সি দ্বারা প্রকাশ করতেছি, এস দিয়ে প্রকাশ না করে। তাহলে সেক্ষেত্রে আমরা সমীকরণটা লিখতে পারি পি ইকুয়ালস টু হচ্ছে সি আর টি। আমরা এটা লিখতে পারি কারণ এন বাই ভি ইকুয়ালস টু হচ্ছে মোলার ঘনমাত্রা সি। আচ্ছা, এখন এই সমীকরণটা আমরা প্রয়োগ করব প্রত্যেকটা উপাদানের জন্য, মানে বিক্রিয়কের জন্য এবং উৎপাদের জন্য আমরা এটা প্রয়োগ করতে পারি। হ্যাঁ, যেমন এ গ্যাসের ক্ষেত্রে সেটা হবে পি এ ইকুয়ালস টু হচ্ছে সি এ আর টি, এটা আমরা লিখতে পারি। ঠিক একইভাবে পিবি এর জন্য সমীকরণটা হবে সিবি আর টি, এল এর জন্য হবে পিএল ইকুয়ালস টু হবে সিএল আর টি এবং এম এর জন্য এটা হবে সিএম আর টি। আমরা প্রত্যেকটা উপাদান মানে বিক্রিয়ক এবং উৎপাদ দুইটার জন্যই এই সমীকরণটা লিখলাম। এখন এখানে যে আমাদের 2 নাম্বার সমীকরণ ছিল, এই যেখানে খেয়াল করো 2 নাম্বার সমীকরণ কেপি এর সমীকরণ, সেই কেপি এর সমীকরণে পিএল এর মান পিএম পি এ হবে, এটা পি এ এবং পিবি এগুলোর মান যদি আমরা বসাই দিই এখানে, যেখানে পি এর মান দেওয়া আছে পিবি, পি এল এবং পি এম এর মান, সেটা যদি 2 নাম্বার সমীকরণে বসাই দেই তাহলে উপরে আসবে সিএল আর টি টু দি পাওয়ার এল, সিএম আর টি টু দি পাওয়ার এম ডিভাইড বাই সিএ আর টি টু দি পাওয়ার এ, সিবি আর টি টু দি পাওয়ার বি। এখন এখান থেকে আমি সি এর অংশটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে সিএল টু দি পাওয়ার এল, এখান থেকে সিএমটা বাইরে নিয়ে আসলে সিএম টু দি পাওয়ার এম থাকবে।
আর আরটি এই দুটা কিন্তু কমন। তাহলে এই আরটি দুটা যদি কমন হয় তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আরটি এটা হবে টু দি পাওয়ার এল প্লাস এম। ঠিক একইভাবে এখান থেকে সি এটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে হবে সি এ টু দি পাওয়ার এ, এখানে হবে সিবি টু দি পাওয়ার বি, আর এখানে আরটিটা যদি কমন নিই তাহলে আরটি টু দি পাওয়ার এ প্লাস বি হবে। এখন সিএল টু দি পাওয়ার এল ইন্টু সিএম টু দি পাওয়ার এম ডিভাইড বাই সিএ টু দি পাওয়ার এ এবং সিবি টু দি পাওয়ার বি, এইটা সমান কিন্তু আমরা কেসি লিখতে পারি। কারণ আমি আগেই বলছি যেখানে মোলার ঘনমাত্রাকে যেমন থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা যায়, আবার এরকম সিএ সিবি সিএল এভাবেও প্রকাশ করা যায়। তো সেই ক্ষেত্রে এই অংশটা হয়ে যাবে কেসি, আর এখান থেকে আরটিটাকে যদি আমরা আবার কমন নেই তাহলে পাওয়ার গুলো, যেহেতু এটা ভাগ আকার আছে, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে আরটি টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এ প্লাস বি। আর এখানে ডেল এনটা হচ্ছে, এখানে ডেল এনটা হচ্ছে তোমার এল প্লাস এম মাইনাস এ প্লাস বি, এটা হচ্ছে ডেল এন। ঠিক আছে, তার মানে ডেল এন বলতে বোঝাচ্ছে উৎপাদগুলোর মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কগুলোর মোল সংখ্যা, এটা হচ্ছে ডেল এন। তাহলে এখানে সম্পর্কটা দাঁড়াচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে হচ্ছে উৎপাদগুলোর মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কগুলোর মোট মোল সংখ্যা, এবং এটাই হচ্ছে কেপি এর সাথে কেসি এর সম্পর্ক, যেটা ব্যবহার করে আমরা অঙ্কগুলো করতে পারি। এটাই ব্যবহার করে আমাদের ম্যাথগুলো করতে হবে। আশা করি সম্পর্কটা কিভাবে আসছে তোমরা বুঝতে পারছো, কারণ এর আগে আমরা কেপি কেসি সমীকরণ দেখছি। এখানে আমরা কেপি কেসি সমীকরণ লিখে নিচ্ছি একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে, তারপর সেখানে আদর্শ গ্যাসের সমীকরণটা প্রয়োগ করে সেখানে আমরা কেসি এর সাথে কেপি এর সম্পর্কটা বের করছি। এই পরীক্ষায় আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেব। একটা হচ্ছে বিয়োজন মাত্রা আর একটা হচ্ছে মোল ভগ্নাংশ, কারণ এই দুইটাই আমাদেরকে কেপি ও কেসি সমীকরণ বের করতে ব্যবহার করতে হবে। যেমন প্রথমে যদি আসি আমরা বিয়োজন মাত্রাতে, বিয়োজন মাত্রাটা হলো কোন পদার্থের মোট উপাদানের যতটুকু ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে ওই পদার্থের বিয়োজন মাত্রা বলে, একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি অন্যভাবে বলতে চাই, কোন একটা পদার্থের মোট মোল সংখ্যার যে ভগ্নাংশ পরিমাণ বিয়োজিত হয়, কোন একটা পদার্থের মোট মোল সংখ্যার যে ভগ্নাংশ পরিমাণ বিয়োজিত হয় তাকে বিয়োজন মাত্রা বলা হয়, এবং একে আলফা দ্বারা প্রকাশ করা হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে একে শতকরা বিয়োজন মাত্রাকেও প্রকাশ করা হয়। তাহলে বিয়োজন মাত্রা আলফা ইকুয়ালস টু হবে, উপরে হবে বিয়োজিত মোল সংখ্যা, সাপোজ বিয়োজিত মোল সংখ্যা হচ্ছে এক্স আর মোট মোল সংখ্যা হচ্ছে এ, তাহলে এটা হবে এক্স বাই এ। এক্সটা হচ্ছে বিয়োজিত মোল সংখ্যা, এটা হচ্ছে মোট মোল সংখ্যা, আর এটাকে বলা হয় আসলে মোট মোল সংখ্যা যে ভগ্নাংশ পরিমাণ বিয়োজিত, এটাকে সেই ভগ্নাংশ পরিমাণ বোঝায়। আর আমরা যখন শতকরা বিয়োজন মাত্রা প্রকাশ করবো তখন এটাকে 100% দিয়ে গুণ করে প্রকাশ করা হবে। এরপর আসি আমরা মোল ভগ্নাংশে। কোন মিশ্রণের উপাদানের মোল ভগ্নাংশ বলতে ওই উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে বোঝায়। সাপোজ এখানে আমি একটা পাত্র নিলাম, সেই পাত্রে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে এ গ্যাস আর একটা হচ্ছে বি গ্যাস। এই দুইটা গ্যাসের মিশ্রণ নিলাম, তাহলে এখন এখানে এ গ্যাসের মোল সংখ্যা হচ্ছে এন এ এবং বি গ্যাসের মোল সংখ্যা হচ্ছে এন বি। তাহলে আমি যদি এখানে এ গ্যাসের মোল ভগ্নাংশ বের করতে চাই, এ গ্যাসের মোল ভগ্নাংশ সমান হবে এ গ্যাসের মোল সংখ্যা ডিভাইড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। মিশ্রণের মোট মোল সংখ্যা হচ্ছে এন এ প্লাস এন বি। ঠিক একইভাবে আমরা বি গ্যাসেরও মোল ভগ্নাংশ বের করতে পারি। আর এই মোল ভগ্নাংশটা আমাদের কেন দরকার, কারণ আমরা যে ওই যে আংশিক চাপে সাম্য ধ্রুবক কেপি বের করছিলাম, এই কেপি এর সমীকরণে কিন্তু ছিল উপরে উৎপাদগুলোর আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রিয়কগুলোর আংশিক চাপের গুণফল। আর আংশিক চাপ বের করার নিয়ম হচ্ছে
আমরা যেই গ্যাসের আংশিক চাপ বের করব সেই গ্যাসের মোল ভগ্নাংশকে মিশ্রণের মোট চাপ দিয়ে গুণ করলে ওই উপাদানের আংশিক চাপ পাওয়া যায়। আমাদের যদি একাধিক গ্যাস মিশ্রণ থাকে, সেই গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদানের মোল ভগ্নাংশকে মিশ্রণের মোট চাপ দিয়ে গুণ করলে ওই উপাদানে আংশিক চাপ পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই দুটো জায়গায় যদি কারো কোনো প্রশ্ন থাকে যে মোল ভগ্নাংশটা আর বিয়োজন মাত্রা নিয়ে, তাহলে হ্যান্ড রেজ করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার লাস্টের লাইনটা বুঝুন। লাস্টের লাইনটা বুঝে নেই। এই জায়গায় যে লেখা আছে যে কোন মিশ্রণের উপাদানের আংশিক চাপ হবে এর মোল ভগ্নাংশ এবং মিশ্রণের মোট চাপের গুণফলের সমান। এটা বলতে বোঝাচ্ছে, ধরো এই যে পাত্রে এ আর বি গ্যাস আছে, হ্যাঁ, এবং এদের মোল সংখ্যা যথাক্রমে এন এ এবং এন বি। এখন এই দুইটা গ্যাসই কিন্তু এই গ্যাস পাত্রের উপর একটা চাপ প্রয়োগ করতেছে, তাই না? তো এখন আমরা যে চাপটা পাবো এটা কিন্তু মিশ্রণের চাপ, এটা কিন্তু কোন একটা একক গ্যাসের চাপ না, এটা হচ্ছে এ এবং বি গ্যাসের মিশ্রণের চাপ। এখন এই মিশ্রণের মোট চাপের কত অংশ এ প্রদান করতেছে সেটা হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ। এই কথাটা কি বুঝতে পারছো? মিশ্রণের মোট চাপের যে অংশটুকু তোমার এ গ্যাস প্রদান করছে সেটাকে বলা হবে এ গ্যাসের আংশিক চাপ। এখন এই আংশিক চাপ বের করার নিয়ম হচ্ছে, আমি এই উপাদানের যে মোল ভগ্নাংশ আছে সেই মোল ভগ্নাংশকে আমি মিশ্রণের যে মোট চাপ আমরা পাইলাম সেই মোট চাপ দিয়ে গুণ করব। গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেটাকে বলা হবে সেই এ গ্যাসের আংশিক চাপ। ঠিক একইভাবে তুমি বি গ্যাসের মোল ভগ্নাংশকে মিশ্রণের মোট চাপ দিয়ে গুণ করলে যে মানটা পাবা সেটাকে বলা হবে বি গ্যাসের আংশিক চাপ। এটি এখানে বলছে। এবং এটা হচ্ছে দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, সেই পরিবেশ রসায়নের যখন আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র পড়বো তখন এটা আরো ভালোভাবে বুঝতে পারবো কিভাবে এই সমীকরণটা আসে আর কি, কিভাবে এই সমীকরণটা আসে। PV equals to PA equals to XA into P। আর যদি আজকেও সময় থাকে আমি তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে আসলে এই সমীকরণটা আসে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি রাশিমালাগুলো দেখব। যেমন এখানে প্রথমে একটা বিক্রিয়া দেওয়া আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন করতেছে, ক্লোরিন গ্যাস উৎপন্ন করতেছে। এখন যদি আমাদের প্রশ্নে প্রাথমিক অবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা কত সেটা দেওয়া না থাকে, তাহলে আমরা 1 ধরে নিতে পারি। কারণ এই বিক্রিয়া অনুযায়ী এখানে কিন্তু 1 মোল আছে, 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে 1 মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং 1 মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। সেই অনুযায়ী আমরা এখানে 1 ধরে নিতে পারি। তাহলে প্রারম্ভিক অবস্থায় একদম শুরুতে ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা হচ্ছে 1, আর একদম বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ তৈরি হয় না, তাই PCl3 এর মোল সংখ্যা 0 এবং ক্লোরিনের মোল সংখ্যাও 0। আর এখন আমরা যে সমীকরণটা দেখবো সেটা হচ্ছে বিয়োজন মাত্রা দিয়ে দেখবো, মানে আলফা দিয়ে দেখবো। তো এখানে PCl5 এর বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, PCl5 এর বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। তো প্রাথমিক অবস্থায় তার যে মোল সংখ্যা ছিল 1 এর আলফা পরিমাণ বিয়োজিত হয়, 1 এর আলফা পরিমাণ বিয়োজিত হয়। তো 1 এর আলফা মানে হচ্ছে আলফা। ঠিক আছে। তাহলে আলফা পরিমাণ যদি বিয়োজিত হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু? সাম্য অবস্থায় PCl5 অবশিষ্ট থাকবে 1 মাইনাস আলফা পরিমাণ, কারণ এই আলফাটা হচ্ছে বিয়োজিত হয়ে যাচ্ছে, তাহলে অবশিষ্ট থাকতেছে 1 মাইনাস আলফা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে খেয়াল করে দেখো, উপরে বিক্রিয়া অনুযায়ী 1 মোল PCl5 বিয়োজিত হয়ে কিন্তু 1 মোল PCl3 এবং 1 মোল ক্লোরিন উৎপন্ন করে। তাহলে এখানে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে PCl3 উৎপন্ন হবে আলফা পরিমাণ এবং ক্লোরিনও উৎপন্ন হবে আলফা পরিমাণ। এই অংশটুকু কি তোমরা বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো দেন আমরা পরবর্তী অংশে চলে যাব। আর কেউ না বুঝে থাকলে হ্যান্ড রেজ করো।
আচ্ছা, তো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো এখানে যেহেতু আমি কেপি এবং কেসি দুইটা নির্ণয় করব, তো প্রথমে আমি কেপিটা নির্ণয় করব। আর কেপি নির্ণয় করার জন্য আমার কিন্তু উপাদানগুলোর মোল ভগ্নাংশ বের করতে হবে, এবং মোল ভগ্নাংশকে যখন আমি মিশ্রণের মোট চাপ দিয়ে গুণ করব তখনই তার আংশিক চাপ পাওয়া যাবে, তাই না? আচ্ছা, তাহলে মোল ভগ্নাংশ বের করার জন্য সাম্য অবস্থায় মিশ্রণে মোট কতটুকু মোল আছে সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে সাম্য অবস্থায় উপাদান সমূহের মোট মোল সংখ্যা হলো PCl5 আছে 1 মাইনাস আলফা, PCl3 আছে আলফা, আর Cl2 আছে আলফা পরিমাণ। তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা সাম্য অবস্থায়। তাহলে PCl5 এর আংশিক চাপ হবে সাম্য অবস্থায় তার মোল সংখ্যা 1 মাইনাস আলফা ডিভাইড বাই সাম্য অবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা। এই যে আমি ভাগ করলাম, এখান থেকে কিন্তু পাওয়া গেল মোল ভগ্নাংশ, আর এই মোল ভগ্নাংশ মিশ্রণের মোট চাপ পি দিয়ে গুণ করলাম, পাওয়া গেল তার আংশিক চাপ। ঠিক একইভাবে PCl3 এর আংশিক চাপ হবে সাম্য অবস্থায় তার মোল সংখ্যা আলফা ডিভাইড বাই সাম্য অবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু মিশ্রণের মোট চাপ পি। ঠিক একইভাবে আমরা ক্লোরিনেটও বের করে ফেলতে পারি, মানটা এটাই আসবে। এই অংশটা কি তোমরা বুঝতে পারছো? তাহলে আমরা কেপি এর সমীকরণে আসি। কেপি এর সমীকরণ হবে উৎপাদগুলোর আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রিয়কগুলোর আংশিক চাপের গুণফল, আর তাদের যে মোল সংখ্যা সেগুলো পাওয়ার হিসেবে ব্যবহৃত হবে। এখন এই বিক্রিয়া অনুযায়ী বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলোরই কিন্তু মোল সংখ্যা 1। তাহলে এখানে হবে PCl3 এর আংশিক চাপ ইন্টু ক্লোরিনের আংশিক চাপ ডিভাইড বাই PCl5 এর আংশিক চাপ। এখন PCl3 এর আংশিক চাপটা ছিল আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এটাও ছিল আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। আর PCl5 এটা ছিল 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। আমরা এই যে একটা 1 প্লাস আলফা একটা 1 প্লাস আলফা কেটে ফেলতে পারি, একটা পি কাটাকাটি চলে যায়, তাহলে উপরে থাকে আলফা স্কয়ার ইন্টু পি। আর এই 1 প্লাস আলফাটা কিন্তু নিচে নেমে যাবে, নিচে চলে আসলে এখানে হবে 1 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস আলফা, এবং এটাকে পরবর্তীতে গুণ করলে 1 মাইনাস আলফা স্কয়ার হয়, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে পড়ে, তাহলে 1 মাইনাস আলফা স্কয়ার। তাহলে এটাই হলো PCl5 এর ক্ষেত্রে কেপি এর সমীকরণ। এখন যদি আমাদের আলফার মান জানা থাকে, আলফার মান এবং মিশ্রণের মোট চাপ জানা থাকে, সেই মানটা বসাই দিলে কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে। একইভাবে আমরা এখানে কেসি এর সমীকরণ নির্ণয় করব। আমরা এটা আগেই দেখছিলাম এতটুকু পর্যন্ত, সাম্য অবস্থায় মোল সংখ্যা, এটা কিন্তু আমরা আগেই দেখছিলাম, তাই না? এই যে এখানে সাম্য অবস্থায় প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যা 1 মাইনাস আলফা ইন্টু আলফা, আর এখানে এটা হচ্ছে আলফা, আমরা আগেই দেখছিলাম। যেহেতু আমরা কেসি বের করব, তাই আমাদের প্রত্যেকটা উপাদানের মোলার ঘনমাত্রা লাগবে। তাহলে সাম্য অবস্থায় PCl5 ছিল হচ্ছে 1 মাইনাস আলফা পরিমাণ। এই 1 মাইনাস আলফাটাকে আমাদের মিশ্রণের মোট আয়তন V দিয়ে ভাগ করতে হবে, তাহলে মোলার ঘনমাত্রা বের হয়ে যাবে। ঠিক একইভাবে PCl3 এর মোল সংখ্যাটা আলফাটাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে, মিশ্রণের আয়তন, এবং ক্লোরিনের মোল সংখ্যাটাকেও মিশ্রণের মোট আয়তন দিয়ে ভাগ করে মোলার ঘনমাত্রা বের করে নিলাম। তো আমরা জানি কেসি এর সমীকরণ হবে PCl3 এর মোলার ঘনমাত্রা ইন্টু Cl2 এর মোলার ঘনমাত্রা ডিভাইড বাই PCl5 এর মোলার ঘনমাত্রা। আমরা মানগুলো বসাই দিলাম, আলফা ডিভাইড বাই ভি ইন্টু আলফা ডিভাইড বাই ভি ডিভাইড বাই 1 মাইনাস আলফা বাই ভি। একটা ভি কাটাকাটি চলে গেল, তাহলে উপরে থাকলো আলফা স্কোয়ার, আর এই ভিটা নিচে চলে আসবে, তাহলে হবে 1 মাইনাস আলফা ইন্টু ভি। তাহলে এটাই হলো কেসি এর সমীকরণ PCl5 এর ক্ষেত্রে। এটাও যদি তোমরা একটু না বুঝে থাকো, হ্যান্ড রেজ করো। এই বিক্রিয়াগুলো বুঝতে পারলে পরবর্তীতে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে, আমরা ম্যাথগুলো খুব সহজে করতে পারবো। এরপর আমরা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন বিক্রিয়াটা দেখবো। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হয়ে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে। এখানে কিন্তু মোল সংখ্যা 1, আর এখান থেকে 2 মোল উৎপন্ন হচ্ছে। তো যেহেতু আমাদের শুরুতে কোনো মোল সংখ্যা দেওয়া ছিল না, তাই আমি এটা ধরে নিলাম প্রাথমিক অবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 1, আর প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ তৈরি হয় না, তাই এটা হচ্ছে 0। আর এটা বিয়োজন মাত্রা যেহেতু আলফা, তাহলে আলফা পরিমাণ বিয়োজিত হয়
1 এর আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে অবশিষ্ট থাকে 1 মাইনাস আলফা, বিক্রিয়কটা অবশিষ্ট থাকে 1 মাইনাস আলফা পর্যন্ত। আর এখানে 1 মোল থেকে যেহেতু 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে আলফা পরিমাণ বিয়োজিত হলে এখানে 2 আলফা পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এই অংশটা আশা করি তোমরা বুঝতে পারছো। কেউ যদি না বুঝে থাকো তাহলে হ্যান্ড রেজ করো। আমি এই জায়গায় আসলে যে জিনিসগুলো লিখতেছি সেটা কিন্তু উপরের বিক্রিয়ার উপর বেস করেই কিন্তু লিখতেছি, ঠিক আছে? এখানে যেহেতু 1 মোল বিয়োজিত হয়ে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে তাহলে এখানে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে 2 আলফা পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। আর আলফা পরিমাণ যদি বিয়োজিত হয়ে যায় তাহলে প্রারম্ভিক অবস্থায় যে মোল সংখ্যা ছিল সেখান থেকে বিয়োজিত মোল সংখ্যাটা বাদ দিলেই আমরা কিন্তু সাম্য অবস্থায় কতটুকু ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড আছে সেটা পেয়ে যাব। তো যেহেতু আমরা প্রথমে কেপি এর সমীকরণ নির্ণয় করব তাহলে আমরা সাম্য অবস্থায় মোট মোল সংখ্যাটা বের করে ফেলি। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড আছে 1 মাইনাস আলফা আর নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে 2 আলফা পরিমাণ, তাহলে এটাকে সমাধান করলে 1 প্লাস আলফা আসে। তাহলে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপটা হবে সাম্য অবস্থায় তার মোল সংখ্যা 1 মাইনাস আলফা ডিভাইড বাই সাম্য অবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইনটু মিশ্রণের মোট চাপ পি। আর নাইট্রোজেন ডাইঅক্সাইডটা হবে 2 আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি। তো এখানে কেপি এর সমীকরণটা হবে উৎপাদের আংশিক চাপ মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কয়ার, কারণ এখানে 2 মোল উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড তাই এর আংশিক চাপটা স্কয়ার হবে। আর নিচে হবে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ। তো আমরা এখন মানগুলো বসাই দেই। 2 আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি হোল স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি। তো উপরে আসতেছে 1 প্লাস আলফা হোল স্কয়ার ইনটু পি স্কয়ার আসার কথা, মানে আমরা এখান থেকে একটু সমাধান করে নিই। এটা পি স্কয়ার হবে, এখানে একটা পি কাটাকাটি চলে গেলে এখানে একটা পি থাকবে। এখানে 1 প্লাস আলফা হোল স্কয়ার যেহেতু দেওয়া আছে এখানে 1 প্লাস আলফা আছে, একটা কাটাকাটি গেলে এখানে 1 প্লাস আলফা থাকবে। আর এটা হবে 4 আলফা স্কয়ার, তাহলে উপরে থাকতেছে 4 আলফা স্কয়ার ইনটু পি আর এই 1 প্লাস আলফাটা নিচে নেমে যাবে, তাহলে নিচে হবে 1 মাইনাস আলফা ইনটু 1 প্লাস আলফা। এবং এটাকে পরবর্তীতে আবার একটু সমাধান করলে মানটা আসবে 4 আলফা স্কয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার। তাহলে এটাই হলো কেপি এর সমীকরণ। আশা করি তোমরা এই জায়গার হিসাবটা বুঝতে পারছো। কিভাবে এই লাইন থেকে এই লাইনে আসলো, কেউ না বুঝে থাকলে হ্যান্ড রেজ করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলছি যে এই 1 মোল আলফা থেকে যে 1 মোল আলফা বিয়োজিত হয়ে যে 2 মোল আলফা তৈরি হলো এটা যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, এটা বলতেছি উপরে প্রথম বিক্রিয়াটা দেখো, এখানে এই যে প্রথমে যে আমরা বিক্রিয়াটা লিখছি 1 মোল ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হয়ে কয় মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে? 2 মোল। 2 মোল। তাহলে এখান থেকে যদি আলফা পরিমাণ নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হয় তাহলে তার দ্বিগুণ পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না? কারণ এখানে 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হচ্ছে, তাহলে আলফা পরিমাণ যদি বিয়োজিত হয় তাহলে কতটুকু উৎপন্ন হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড তার দ্বিগুণ পরিমাণ উৎপন্ন হবে। এই অংশটা কি বুঝতে পারো নাই? তানভীর, এটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে প্রাথমিক অবস্থায় যেহেতু ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মোল সংখ্যা 1 ছিল আর যেহেতু আলফা পার্সেন্ট এখান থেকে বিয়োজিত হয়ে যায় তাহলে সাম্য অবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থাকবে 1 মাইনাস আলফা পরিমাণ, ঠিক আছে? আর নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে 2 আলফা পরিমাণ। এই হচ্ছে সমীকরণটা। এরপর আমরা এই বিক্রিয়ারই আবার কেসি এর সমীকরণ বের করব। আমরা অলরেডি এতটুকু পর্যন্ত কিন্তু দেখে ফেলছি আগের অংশে। তো
তো এখানে সাম্য অবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের যে মোল সংখ্যা আছে সেটাকে যদি আমরা তার আয়তন দিয়ে ভাগ করে দিই, মানে মিশ্রণ আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে তার মোলার ঘনমাত্রা বের হয়ে যাবে। তাহলে 1 মাইনাস আলফা ডিভাইড বাই ভি হবে, আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোলার ঘনমাত্রা হবে 2 আলফা বাই ভি। তাহলে কেসি এর সমীকরণ হবে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোলার ঘনমাত্রা স্কয়ার ডিভাইড বাই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মোলার ঘনমাত্রা। আমরা যদি এখন মানগুলো বসাই দিই, এটা হবে 2 আলফা বাই ভি হোল স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা বাই ভি। এখন উপরের অংশটা হয়ে যাবে 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, আর নিচে এখানে থাকার কথা হচ্ছে 1 মাইনাস আলফা বাই ভি। তাহলে এখানে একটা ভি কাটাকাটি চলে গেলে একটা ভি থাকবে, তাহলে সমীকরণটা দাঁড়াবে 4 আলফা স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা ইনটু ভি, এই মানটাই আসবে। এরপর আমরা অ্যামোনিয়ার বিক্রিয়ার ক্ষেত্রেও কেপি এবং কেসি এর সমীকরণটা দেখব। তো অ্যামোনিয়ার বিক্রিয়াটা উৎপাদনের বিক্রিয়াটা হচ্ছে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। তো প্রারম্ভিক অবস্থায় বা প্রাথমিক অবস্থায় নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 1, হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 3, কারণ এটা 1:3 অনুপাতে বিক্রিয়া করে, এবং প্রাথমিক অবস্থায় কোনো অ্যামোনিয়া উৎপন্ন হয় না, মানে কোনো উৎপাদ তৈরি হয় না, তাই এটার মোল সংখ্যা হচ্ছে 0। আর এখানে নাইট্রোজেনের থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়। তো নাইট্রোজেন থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে হাইড্রোজেন থেকে কিন্তু 3 আলফা পরিমাণ বিয়োজিত হবে, কারণ নাইট্রোজেনের 1 মোলের সাথে কিন্তু হাইড্রোজেনের 3 মোল বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। তাহলে নাইট্রোজেন থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে হাইড্রোজেনের তার 3 গুণ বেশি বিয়োজিত হবে, তাহলে 3 আলফা পরিমাণ বিয়োজিত হবে। তাহলে কতটুকু নাইট্রোজেন অবশিষ্ট থাকবে? 1 মাইনাস আলফা পরিমাণ নাইট্রোজেন অবশিষ্ট থাকবে, আর হাইড্রোজেনের অবশিষ্ট থাকবে 3 মাইনাস 3 আলফা পরিমাণ, আর এখানে 2 আলফা পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে। এই অংশটা কি তোমরা সবাই বুঝতে পারছো? এই অংশটা বুঝে থাকলে তারপর আমি পরের অংশটা চলে যাবো। কেউ না বুঝে থাকলে হ্যান্ড রেজ করো, কারণ এখানে নাইট্রোজেনের 1 মোল যদি বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়। তাহলে নাইট্রোজেন থেকে যদি আলফা পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে 2 আলফা পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে, আর নাইট্রোজেনের যে পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করবে তার 3 গুণ পরিমাণ হাইড্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করবে, তার মানে হাইড্রোজেনের 3 আলফা পরিমাণ বিয়োজিত হয়ে যাবে। আর প্রাথমিক মোল সংখ্যা থেকে বিয়োজিত মোল সংখ্যা বাদ দিলে সাম্য অবস্থায় কতটুকু নাইট্রোজেন ও হাইড্রোজেন থাকবে সেটা আমরা বের করে নিতে পারি। এটা হবে 1 মাইনাস আলফা, এটা হবে 3 মাইনাস 3 আলফা। তো সাম্য অবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা আমরা বের করব। এটা হবে 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা, মানে সাম্য অবস্থায় যতগুলো মোল সংখ্যা আছে সেগুলো আমরা যোগ করে দিলাম, মানটা আসলো 4 মাইনাস 2 আলফা। সমাধান করবে তাহলে নাইট্রোজেন আংশিক চাপ হবে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি। হাইড্রোজেনের ক্ষেত্রে এটা হবে 3 মাইনাস 3 আলফা ডিভাইড বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি, এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে হবে 2 আলফা ডিভাইড বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি। কেপি এর সমীকরণটা লিখবো। কেপি এর সমীকরণ হবে অ্যামোনিয়ার আংশিক চাপ স্কয়ার ডিভাইড বাই নাইট্রোজেনের আংশিক চাপ ইনটু হাইড্রোজেনের আংশিক চাপ কিউব। তাহলে এখানে অ্যামোনিয়ার যে আংশিক চাপ সেটার মান আমরা বসাই দিই 2 আলফা ডিভাইড বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি হোল স্কয়ার। এখানে হবে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি, এটা হবে 3 মাইনাস 3 আলফা ডিভাইড বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি কিউব। উপরের অংশটাকে একটু সমাধান করলে মানটা আসবে 4 আলফা স্কয়ার পি স্কয়ার ডিভাইড বাই 4 মাইনাস 2 আলফা হোল স্কয়ার। নিচের অংশটা একই রকম থাকবে, এই যে এটা 1 মাইনাস আলফা ডিভাইড বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি। আর এই জায়গা থেকে একটু খেয়াল করো, এই জায়গা থেকে 3টাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে 3 কিউব হবে, আর 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে এটা হবে 27 ইনটু 1 মাইনাস আলফা। এখানে থেকে যে 3টা কমন নিয়ে আসি, এখানে 1 মাইনাস আলফা থাকবে, তাহলে এটা হবে 1 মাইনাস আলফা কিউব ডিভাইড বাই 4 মাইনাস 2 আলফা কিউব ইনটু পি কিউব। আচ্ছা, এখন এখানে হচ্ছে 4 মাইনাস 2 আলফা হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 4 মাইনাস 2 আলফা ইনটু 4 মাইনাস 2 আলফা কিউব, তার মানে এটা হচ্ছে 4 মাইনাস 2 আলফা টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এটা এবং এটা কাটাকাটি করলে এখানে থাকবে 4 মাইনাস 2 আলফা স্কয়ার, তার মানে নিচে থাকবে 4 মাইনাস 2 আলফা স্কয়ার।
এই 4 - 2 আলফাটা তাহলে উপরের দিকে চলে যাবে, আর এখানে আছে পি স্কয়ার, এখানে আছে পি কিউব, কাটাকাটি করলে এখানে শুধুমাত্র পি থাকবে। উপরে থাকতেছে 4 - 2 আলফা ইন্টু হচ্ছে 4 - 2 আলফা হোল স্কয়ার, নিচে থাকতেছে 27 ইন্টু 1 - আলফা টু দি পাওয়ার 4, কারণ এখানে একটা 1 - আলফা ছিল, এখানে 1 - আলফা কিউব ছিল, এটা হয়ে যাবে 1 - আলফা টু দি পাওয়ার 4, আর নিচে পি স্কয়ার আসবে, কারণ এখানে একটা পি আছে আর এখানে আরেকটা পি আছে, গুণ করলে পি স্কয়ার হয়ে যাবে। এটাই হলো কেপি এর সমীকরণ। ঠিক একইভাবে আমরা কেসি এর সমীকরণ বের করতে পারি। এখানে প্রত্যেক সাম্যাবস্থার মিশ্রণের প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যাকে আমরা আয়তন বি দিয়ে ভাগ করে মোলার ঘনমাত্রা পেয়ে যাব। তাহলে কেসি এর সমীকরণটা হবে অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা ডিভাইড বাই নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা ইনটু হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা কিউব। এটা হবে 2 আলফা বাই বি হোল স্কয়ার ডিভাইড বাই 1 - আলফা বাই বি, এটা হবে 3 - 3 আলফা বাই বি কিউব। ঠিক একইভাবে এখান থেকে 3টাকে যদি আমি কমন নিয়ে বাইরে নিয়ে আসি তাহলে হবে 27, আর এখান থেকে 1 - আলফা কিউব হোল কিউব ডিভাইড বাই বি কিউব। এখানে ভি ভি কাটাকাটি করলে এখানে শুধু একটা ভি থাকবে, তাহলে এটা হয়ে যাবে ভি ইন্টু ভি, ভি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হবে 4 আলফা স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার ডিভাইড বাই 27 1 - আলফা টু দি পাওয়ার 4। এই সমীকরণটা পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা হাইড্রোজেন আয়োডাইডের উৎপাদনের বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি এর মান বের করতে পারি। এগুলো তোমরা একটু সমীকরণগুলো দেখে নিবা। আমরা এখন একটা অঙ্কতে আসব। এখানে অঙ্কটা হলো উচ্চ তাপে 1 atm চাপে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের 18.5% বিযোজিত হয়। উক্ত বিযোজনের জন্য কেপি এর মান নির্ণয় করো। তাহলে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড যে বিযোজিত হয় কতটুকু হয়, 18.5%, মানে আলফার মান দেওয়া আছে, এখন কেপি এর মানটা নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিযোজন বিক্রিয়াটা লিখবো। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিযোজিত হয়ে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে প্রারম্ভিক অবস্থায় এর মোল সংখ্যা হচ্ছে 1, কোন উৎপাদ তৈরি হয় না 0। তো বিযোজন মাত্রা আলফা ইকুয়াল টু হচ্ছে 18.5%। 18.5%, এটার সমান আমরা লিখতে পারি, এটাকে 100 দিয়ে ভাগ করলে 0.185 আলফার মান। এটা আমরা পরে বসাবো। তো সাম্য অবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থাকে 1 - আলফা, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে 2 আলফা পরিমাণ। তো সাম্য অবস্থায় উপাদান সমূহের মোট মোল সংখ্যা আমাদেরকে বের করে নিতে হবে, সেটা হবে 1 - আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস আলফা। তো নাইট্রোজেন আংশিক চাপটা হবে 1 - আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। নাইট্রোজেন ডাইঅক্সাইডটা হবে 2 আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। আমরা এখন তাহলে কেপি এর সমীকরণটা পাবো, নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কয়ার ডিভাইড বাই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ। তাহলে 2 আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি হোল স্কয়ার, এটা হবে 1 - আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এবং সমীকরণটা দাঁড়াচ্ছে 4 আলফা স্কয়ার পি ডিভাইড বাই 1 - আলফা হোল স্কয়ার। তো এখানে আমরা আলফা মানটা বসাই দিই। আলফা মানটা হচ্ছে 0.185, তাহলে 4 ইন্টু 0.185 স্কয়ার, আর মিশ্রণের মোট চাপ হচ্ছে 1 atm, এই যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কারণ এই চাপে বিক্রিয়াটা করা হয়েছে, এটি হচ্ছে মিশ্রণের মোট চাপ। তাহলে এটা মান হচ্ছে 1 ডিভাইড বাই 1 মাইনাস 0.185 হোল স্কয়ার। সমাধান করলে মানটা আসবে 0.142। এটাই হলো কেপি এর মান। আর কেউ যদি শুরুতে এখানে আলফা মান বসাই দিতে চাও, সেটা বসাই দিও, কিন্তু এই জায়গায় মানগুলো বের করে এই সমীকরণটা লিখে এখানে মানগুলো বসাই দিতে পারো, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আরেকটা অঙ্ক আমরা দেখি। এটা হচ্ছে 298 কেলভিন তাপমাত্রায় সাম্য অবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনের ক্ষেত্রে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ হচ্ছে 0.8 atm, বিক্রিয়াটির কেপি এর মান দেওয়া আছে 0.008 atm, বিক্রিয়াটির কেসি এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ নির্ণয় করো। তাহলে এই যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের যে বিয়োজন বিক্রিয়া বা বিয়োজন বিক্রিয়া, সেই বিয়োজন বিক্রিয়া যখন সাম্য অবস্থা থাকে, সেই সাম্য অবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ দেওয়া আছে এবং কেপি এর মানও দেওয়া আছে। সেখানে আমাদেরকে
নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ হচ্ছে আমরা বিক্রিয়ার কেসিটা নির্ণয় করব। আমরা প্রথমে বিক্রিয়াটা লিখে ফেললাম, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিযোজন বিক্রিয়াটা। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর সমীকরণ হওয়ার কথা নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কয়ার ডিভাইড বাই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কয়ার ইকুয়াল টু হবে কেপি ইনটু এটা। নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ হবে রুট ওভার কেপি ইনটু ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ। আমরা মানগুলো বসাই দেই। কেপি এর মান হচ্ছে 0.008 আর ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ হচ্ছে 0.8। মান বসিয়ে দিয়ে সমাধান করলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপটা আসবে 8 ইনটু 10⁻² ATM। ঠিক আছে, এটা গেল হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ। এবার আমরা কেসি এর মান নির্ণয় করি। আমরা জানি কেপি ইকুয়ালস টু কেসি RT টু দি পাওয়ার ডেল এম। ডেল এনটা হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে কেসি ইকুয়ালস টু দাঁড়াবে কেপি ডিভাইড বাই RT টু দি পাওয়ার ডেল এন। কেপি এর মান এখানে হচ্ছে 0.008 আর এর মান 0.0821 বসাবো। কারণটা হচ্ছে আমরা এখানে কেপি এর যে মানটা বের করছি, কেপি এর মানটা কিন্তু অ্যাটমসফিয়ারে দেওয়া, এটিএম এ দেওয়া, তাই আর এর যে মানটা আমরা বসাবো সেটাও লিটার অ্যাটমসফিয়ারেই বসাতে হবে। এখানে কিন্তু জুল পার মোল পার কেলভিনে বসালে হবে না। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। যেমন আমরা ঘনমাত্রা যদি মোল পার লিটারে বের করি, তাহলে আর এর মানটাও কিন্তু লিটার অ্যাটমসফিয়ারেই বের করতে হবে। তো আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারে হচ্ছে 0.0821। আর এই বিক্রিয়ার তাপমাত্রা দেওয়া ছিল 298 কেলভিন। তাপমাত্রা বসিয়ে দিলাম। এখানে ডেল্টা এন এর মান হচ্ছে 1, কারণ এখানে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1। তাহলে 2 - 1 ইকুয়ালস টু হচ্ছে 1। এর মান হচ্ছে 1, সেটা আমরা বসাই দিলাম। এটাকে সমাধান করলে কেসি এর মান আসলো 3.27 ইনটু 10⁻⁴। এটা হলো ম্যাথটা। আরেকটা ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে 444 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4.05 মোল হাইড্রোজেন এবং 4.65 মোল আয়োডিন বাষ্পের মিশ্রণ 1 লিটার পাত্রে উত্তপ্ত করা হলো। এতে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলে বিক্রিয়ার সাম্য ধ্রুবক গণনা করো। এখানে কেসি এবং কেপি এর মানটা আমাদের হিসাব করতে হবে। প্রথমে আমরা বিক্রিয়াটা লিখি। হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। তো প্রাথমিক অবস্থায় কিন্তু হাইড্রোজেনের মোল সংখ্যা দেওয়া আছে 4.05 আর আয়োডিনের মোল সংখ্যা দেওয়া আছে 4.65। আর প্রাথমিক অবস্থায় কোনো হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় না, তাই এর মোল সংখ্যা হচ্ছে 0। সময় শেষ হলে তোমরা আবার এই লিঙ্কে জয়েন করবা। তো আমরা ধরে নিলাম যে সাম্য অবস্থায় হাইড্রোজেন থেকে এক্স মোল বিক্রিয়া করে। তো হাইড্রোজেন থেকে যদি এক্স মোল বিক্রিয়া করে, তাহলে আয়োডিন থেকেও কিন্তু এক্স মোলই বিক্রিয়া করবে, কারণ এটা হচ্ছে 1:1 রিঅ্যাকশন। হাইড্রোজেন 1 মোলের সাথে আয়োডিন 1 মোল বিক্রিয়া করে। তাহলে হাইড্রোজেন থেকে যদি এক্স মোল বিক্রিয়া অংশগ্রহণ করে, আয়োডিন থেকে এক্স মোল পরিমাণে বিক্রিয়া অংশগ্রহণ করবে এবং তার দ্বিগুণ পরিমাণ 2x পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে। কারণ এখানে 1 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল আয়োডিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। ঠিক আছে, তার মানে 2x পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে। তো এখানে দেখো, খেয়াল করে দেখো, আমাদের মিশ্রণের আয়তন কিন্তু দেওয়া আছে 1 লিটার। আরেকটা জিনিস হচ্ছে সাম্য অবস্থায় কতটুকু হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় সেটা কিন্তু দেওয়া আছে 6.75। তার মানে 2x ইকুয়ালস টু হচ্ছে 6.75। তাহলে x এর মান কত? আচ্ছা, যেটা বলছিলাম আসলে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো না। দেখো এখানে খেয়াল করে দেখো, প্রশ্নে বলা আছে এতে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলে বিক্রিয়ার সাম্য ধ্রুবক গণনা করো। তার মানে এখানে কিন্তু সাম্য অবস্থায় যে হাইড্রোজেন আয়োডাইড 6.75 মোল উৎপন্ন হয় সেটাই বলা আছে। আর আমরা এখানে বের করছি সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় 2x পরিমাণ। তার মানে 2x ইকুয়ালস টু হচ্ছে 6.75। তাহলে x ইকুয়ালস টু হবে 3.375। এখন আমরা এখানে কিন্তু x এর মানটা বসায় দিয়ে হাইড্রোজেন আয়োডিনের এবং হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যাটা বের করে নিতে পারি সাম্য অবস্থায়। তার মানে সাম্য অবস্থায় হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা হবে 4.05 - x ডিভাইড বাই v, আয়োডিনেরটা হবে 4.65 - x ডিভাইড বাই v, আর হাইড্রোজেন আয়োডাইডেরটা হবে 2x ডিভাইড বাই v। আর 2x মানেই হচ্ছে 6.75 ডিভাইড বাই v।
তাহলে আয়োডিনের ঘনমাত্রা হবে সরি হাইড্রোজেনের ঘনমাত্রা হবে 4.05 মাইনাস এক্স, এক্স এর মান হচ্ছে 3.375 ডিভাইড বাই ভি, ভি এর মান হচ্ছে 1। এটাকে সমাধান করলে 0.675 আসে। ঠিক একইভাবে আয়োডিনের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা হবে 4.65 মাইনাস 3.375, যেটা হচ্ছে এক্স এর মান, ডিভাইড বাই 1, মানটা আসবে 1.275। আর হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা আসবে 6.75 ডিভাইড বাই 1, কারণ মিশ্রণের আয়তন 1, এটার ঘনমাত্রা আসবে 6.75 মোল পার লিটার। তাহলে কেসি এর সমীকরণ হবে হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা স্কয়ার ডিভাইড বাই হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা ইনটু আয়োডিনের মোলার ঘনমাত্রা। তো এখানে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা আমি মান বসাই দিলাম, হাইড্রোজেনটা বসালাম, আয়োডিনেরটা বসালাম, সমাধান করলে মানটা আসবে 52.94। এটাই হলো কেসি এর মান বা সাম্য ধ্রুবকের মান। আর আমরা জানি কেপি ইকুয়ালস টু কেসি RT টু দি পাওয়ার ডেল এন। এই বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করে দেখো, উৎপাদনের মোল সংখ্যা 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1 + 1 = 2। তার মানে এখানে ডেল এন এর মান কিন্তু 0। ডেল এন এর মান যেহেতু এখানে 0, তাই আমরা লিখতে পারি কেপি ইকুয়ালস টু কেসি, কারণ এই RT এর উপরে পাওয়ারটা হচ্ছে 0, কোনো কিছুর উপর পাওয়ার থাকলে 1 হয়ে যায়। তাহলে এখানে কেপি ইকুয়ালস টু হবে কেসি। তাহলে তোমরা সবসময় খেয়াল রাখবা, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার উৎপাদের মোট মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা সমান হয়, তাহলে সেই সকল বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসি এর মান কিন্তু একই রকম থাকবে। ঠিক আছে, মানে কোনো পরিবর্তন হবে না। এটাই হলো আজকের ম্যাথগুলো। আর এখানে তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, যেমন বীজোজন মাত্রা কি, অলরেডি লেকচারের মধ্যে ছিল, মোল ভগ্নাংশ কি। আর তোমাদের জন্য একটা টাস্ক দেওয়া আছে যে নিচের সমীকরণগুলোর কেপি ও কেসি এর সমীকরণ লেখো। বিক্রিয়াগুলো হলো নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া উৎপন্ন করছে সেই বিক্রিয়া, আর একটা হচ্ছে অ্যামোনিয়াকে জারিত করে নাইট্রিক অক্সাইড এবং পানি উৎপন্ন করতেছে সেই বিক্রিয়া দুটার কেপি ও কেসি এর সমীকরণ লিখতে হবে। এতটুকুই হচ্ছে আজকের লেকচার। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। তো কিভাবে কেপি কেসি এর সমীকরণ আসে সেগুলো জানা থাকলে এই অঙ্কগুলো করাটা কিন্তু ঝামেলার না, ওগুলো যদি বুঝে থাকো। আর আরেকটা কথা এমনিতে বলে রাখি একটু, যে সকল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান হয়, সেই সকল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু চাপের কোনো প্রভাব নাই। তার মানে মিশ্রণের মোট চাপ যদি ওই প্রশ্নের মধ্যে দেওয়া নাও থাকে, তারপরও আমরা কেপি এর মান বের করতে পারবো। নর্মালি কেপি এর মান বের করার জন্য কিন্তু উপাদানগুলোর আংশিক চাপ বের করতে হয়, এবং আংশিক চাপ বের করার ক্ষেত্রে তাদের মোল ভগ্নাংশকে মিশ্রণের মোট চাপ দিয়ে গুণ করতে হয়। তো যেহেতু এখানে উভয় পাশে মোল সংখ্যা সমান, তাই এই ক্ষেত্রে ওই চাপের কোনো প্রভাব থাকবে না, মানে মিশ্রণের মোট চাপের কোনো ভূমিকা নাই। সেক্ষেত্রে ওই মোট চাপটা দেওয়া না থাকলেও অঙ্কটা করা যাবে, কিন্তু কারণ হচ্ছে আলটিমেটলি যে সমীকরণ পাওয়া যাবে সেই সমীকরণে পি টার্মটা আর থাকবে না। যেমন আমি তোমাদেরকে এখানে একটু দেখাচ্ছি, আমরা যদি একটু পেছনের দিকে যাই, হাইড্রোজেন আয়োডাইডের যে সমীকরণটা এখানে দেওয়া আছে, এটা কিন্তু হাইড্রোজেন আয়োডাইডের, এই যে হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে সেই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর সমীকরণ। সেই কেপি এর সমীকরণের লাস্টে খেয়াল করে দেখো, এখানে পি টার্মটা কিন্তু আর নাই, মানে মিশ্রণের মোট চাপ টার্মটা কিন্তু আর নাই। তার মানে ওইটা দেওয়া না থাকলেও আমরা অঙ্কটা করতে পারবো, কারণ আলটিমেটলি ওই পি টার্মগুলো কাটাকাটি চলে যাবে। ঠিক একইভাবে এখানে কিন্তু ভি টার্মটা নাই, তাহলে মিশ্রণের মোট আয়তন দেওয়া না থাকলেও কিন্তু অঙ্কটা করা যাইত। লাস্টের যে অঙ্কটা ছিল, এখানে যদি মিশ্রণের মোট আয়তন দেওয়া না থাকতো, 1 লিটার পাত্রে বিক্রিয়াটা করা হয়েছে, এটা যদি দেওয়া নাও থাকতো, তারপর অঙ্কটা কিন্তু করা যাইত। কারণ আলটিমেটলি আমরা যদি সমীকরণটা প্রতিপাদন করে নিতাম, তাহলে সেখানে কিন্তু ভি টার্মটা আর থাকতো না। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা একটু খেয়াল রাখবা। ঠিক আছে, তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা আরো নতুন টপিকস নিয়ে আলোচনা করবো।